এই ঘটনাটা পুরো ৫ বছর সময় ধরে আমি চাকরি পেয়ে গ্রাম ত্যাগের আগ পর্যন্ত ঘটেছিল। যদিও বেশ কয়েক বছর আগের, কিন্তু ঘটনাটা মনে পড়লে এখনও আমার টনটন করতে থাকে। এত মজা পেয়েছিলাম যা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভাবা যায়, একটা পরিবারের ৩-৩টে মেয়ে এবং সেই মেয়েদের মাকেও কাজ করে দেওয়ার সুযোগ পেয়ে গেলে কেমন লাগে। এখনও আমার গা শিউরে ওঠে। না, আর ভূমিকা করব না, এবারে আসল কাহিনী শুরু করা যাক। কামরুল হাজদার, যাকে আমি হাজদার নানা বলে ডাকতাম, আমাদের বাড়ির কাছেই জমি কিনে সেখানে বাড়ি করে বসবাস শুরু করলেন আর আমাদের পড়শি হয়ে উঠলেন। হাজদার সাহেবকে নানা ডাকার পিছনে অবশ্য একটা কারণ ছিল। উনার বউ প্রথম দিন আমাদের বাড়িতে এসেই আমার মাকে দেখেই তার মায়ের মতো মনে করে উনিও মা ডাকা শুরু করলেন। সেই থেকে হাজদার গিন্নিকে নানি আর হাজদার সাহেবকে আমার নানা ডাকা শুরু। এছাড়া উনাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক ছিল না। হাজদার নানার ৩ মেয়ে, আভা, শোভা আর নীরা। স্বাভাবিকভাবেই ওরা আমাকে মামা ডাকত। তবে হায়দার গিন্নি কখনো আমার নাম ধরে ডাকত না, সে আমাকেও নানা ডাকত। আকৃতি আর চেহারাগত দিক দিয়ে হাজদার নানার ৩ মেয়ে সম্পূর্ণ আলাদা। বড় মেয়ে আভা ৫ ফুট ২ ইঞ্চি লম্বা। মুখটা একটু লম্বাটে, কিন্তু তাতেই ওকে আরও বেশি সুন্দর লাগত। মেঝো মেয়ে শোভা একবার কেউ দেখলে দ্বিতীয়বার ফিরে তাকাত না, ওর স্বাস্থ্যগত কারণে। তবে মুখের গড়নটা খুব সুন্দর। আর সবচেয়ে ছোট নীরা ওর বড় ২ বোনের সংমিশ্রণে মাঝামাঝি, দেখতে সুন্দর, মাঝারি গড়ন। আমাদের পাড়ায় যখন আসে তখন আভা ক্লাস 9, শোভা ক্লাস 6 আর নীরা ক্লাস 3-তে পড়ে। ছাত্রী হিসাবে কোনটাই তেমন সুবিধার ছিল না। তবে সবচেয়ে মাথা মোটা ছিল শোভা। ওর স্বাস্থ্যগত কারণে ওকেই সবার বড় বলে মনে হতো। ২ বছর গেল। আভা এসএসসি 2nd ডিভিশনে পাশ করে কলেজে ভর্তি হল। কিন্তু ফার্স্ট ইয়ার ফাইনালে রেজাল্ট খুব খারাপ করল। আর বাবা মা ভাবলেন আভা বোধ হয় এইচএসসি পাশ করতে পারবে না। আমি তখন ধুমসে টিউশনি করি আর আমার ছাত্ররা বেশ ভালো রেজাল্ট করায় আমার সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছিল। আভার মা অর্থাৎ নানি আমাকে বলার সাহস না পেয়ে, যেহেতু খাটুনি বেশি হয় বলে আমি খারাপ রেজাল্ট করা ছাত্রছাত্রী পড়াতাম না, আমার মাকে ধরল আমাকে রাজি করাতে যাতে আমি আভাকে পড়াই। মায়ের আদেশ বলে কথা, তাছাড়া আভাকে আমারও বেশ ভালো লাগত, যদিও আভার প্রতি আমার কোনোই খারাপ নজর ছিল না। তার একমাত্র কারণ ছিল ওরা আমাকে মামা ডাকত, তাই আমি এই সম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করতাম। যদিও ওরা প্রায়ই আমার সাথে ঠাট্টাইয়ার্কি করত, কিন্তু আমি সেসব আমলে নিতাম না। আমি আভাকে পড়ানো শুরু করলাম। যেহেতু আভা সেরকম ভালো ছাত্রী ছিল না, তাই ওকে আমার অতিরিক্ত সময় দিতে হতো। আমি আভাকে পড়াতাম বিকেলবেলা। সে সময় ওকে ছাড়া আর কাউকে দেখা যেত না। নানি দুপুরে খাওয়ার পর নাক ডাকিয়ে ঘুমাতো আর হাজদার নানা স্কুল থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেত, কারণ তার স্কুলটা ছিল বেশ দূরে। শোভা আর নীরা সময় কাটাতো খেলার মাঠে খেলে বা খেলা দেখে। তাছাড়া নানি তার মেয়েদের পড়াশোনার ব্যাপারে খুব সতর্ক ছিল, তাই আভাকে পড়ানোর সময় কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে সেদিকে খুব খেয়াল রাখত। পড়ার টেবিলে একটামাত্র চেয়ার ছিল, তাই আমি চেয়ারে বসতাম আর আভা বসত বিছানার উপরে। বিছানাটা ছিল পড়ার টেবিলের লাগোয়া এবং চেয়ার থেকে বেশ উঁচুতে। আভা যখন বিছানায় বসত তখন ওর পা মাটি ছুঁতো না, ঝুলে থাকত। ফলে আভাকে প্রায় 1 পা উপরে তুলে বসতে হতো। যখন আভা ওর 1 পা উপরে তুলে বসত তখন ওর হাঁটুর সাথে কামিজটাও উপরে উঠে যেত। আমি ইচ্ছে করে না তাকালেও কিছুতেই আমার চোখকে সরিয়ে রাখতে পারতাম না। এভাবেই আমি আভাকে পড়াতে লাগলাম। যদিও ওর প্রতি আমার বিশেষ কোনো খারাপ মনোভাব ছিল না, কিন্তু দিনের পর দিন আভাকে পড়াতে পড়াতে ওর সাথে আমার সম্পর্ক ক্রমান্বয়ে মামাভাগ্নি থেকে সরে আসতে লাগল, আর একটু একটু করে আভার প্রতি আমার মোহ জাগতে লাগল। ওকে পড়াতে বসলেই আমি অপেক্ষা করতাম কখন আভা পা তুলে বসবে। সেদিনও ওকে পড়াতে বসে আমি অপেক্ষা করছিলাম কখন ও পা তুলে বসবে। বেশিরভাগ সময় লেখার সময় আভা পা তুলে বসত। সেজন্যে আমি ওকে কয়েকটা অঙ্ক করতে বললাম। আমার চোখ দেখার জন্য অপেক্ষা করতে লাগল। আভা অভ্যাস বসে ওর পা টেনে বিছানার উপরে তুলে নিল, আর তখনই আমার একটা হার্টবিট মিস হয়ে গেল। আভা সেদিন একটা কালো রঙের পোশাক পরেছিল। আমি চোখের পলক ফেলতে ভুলে গেলাম, একভাবে সে দিকে তাকিয়ে রইলাম। আমার শক্ত হয়ে পাগলা কুত্তার মতো লাফাতে লাগল। আমি ঠিক বলতে পারবো না আভা আমাকে তাকিয়ে থাকতে দেখল কিনা, তবে ও একসময় লেখা থামিয়ে কলমের গোড়া দিয়ে চুলকালো। আমার মাথা ঠিকমতো কাজ করছিল না, আমি বুঝতে পারছিলাম না ঠিক আমার কি করা উচিত। আমার কেবলই মনে হচ্ছিল এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। কিন্তু পরক্ষণেই মনে হলো
যদি এটা আভার ইচ্ছাকৃত হয় তবে তো ভালোই, কিন্তু যদি তা না হয় তাহলে তো সর্বনাশ। আভা ওর বাবা মাকে বলে দিলে আমার টিউশনির 12টা বেজে যাবে, আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আমাকে অবাক করে দিয়ে আভা আরেকটু নড়েচড়ে বসল, এ সময় ও পাটা সরিয়ে একটু দূরে নিয়ে গেল। ফলে পরিষ্কার দেখা যাচ্ছিল। এবারে আমি আভার মুখের দিকে তাকালাম। কিভাবে যেন আভা সেটা টের পেয়ে গেল, আর আমার চোখের দিকে একভাবে তাকিয়ে রইল, ওর মুখে মিষ্টি মৃদু হাসি আর চোখে স্পষ্ট আমন্ত্রণ। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আভা সেটাও টের পেল এবং ওর মুখের হাসিটা আরেকটু চওড়া হল। পরিশ্রমের ঘাম মাটিতে মিশিয়ে আভা উঠে বসল, লজ্জামাখা হাসি দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কেমন লাগলো? আমি বোকার মতো হাসলাম। আভা বলল, আপনি একটা গাধা, কবে থেকে ইশারা করছি বোঝেনি না, শেষ পর্যন্ত আমাকেই সব করতে হলো। আমি ধোক গিলে বললাম, না মানে, আমি ওভাবে কখনো তোমাকে দেখিনি কিনা, তুমি আমাকে মামা ডাকো। আভা চোখ মটকে বলল, আরে আমার মামা রে, তুমি আমার কোনো জন্মের মামা ছিলে, এখানে আমরা আসার পরে ডেকেছি তাই, প্রথমে এসে ভাই ডাকলেই ভাই হতে। তাছাড়া মামা ডাকায় ভালোই হলো, কেউ আমাদের সন্দেহ করবে না, তাই না? এবারে আমি ওকে একটা শক্ত প্রশ্ন করলাম, আমার আগে কার সাথে তোমার সম্পর্ক ছিল? আভা থমকে গেল, তুমি কি করে বুঝলে? আমি বললাম, যেভাবেই হোক, বুঝেছি। আভা রহস্যময় হাসি হেসে বলল, বুঝেছি, লাইন ক্লিয়ার পেয়েছ, তাই না? তবে প্রথম দিন রিপনকে বেশ বেগ পেতে হয়েছিল। আমি অবাক হয়ে বললাম, রিপনকে? আভা হেসে বলল, এই যাহ, নাম বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, বলছি। তোমার কাছে আমার গোপন করার কিছু নেই। রিপন ছিল আমার লজিং মাস্টার। ওর জন্যেই তো আমার রেজাল্ট খারাপ হলো। ওর কাছে পড়তে বসে পড়া ফেলে প্রেম করতাম, ও খুব ভালোবাসত আমাকে। আস্তে আস্তে প্রেম গভীর হলো, ও আমাকে বিয়ে করবে বলে কথা দিয়ে বেশ কয়েকদিন কাজ করে দিল। আমি বললাম, তারপর? আভা বলল, তারপর যা হওয়ার তাই হলো। মাস 3 আগে একদিন মায়ের কাছে ধরা পড়ে গেলাম, ওকে তাড়িয়ে দেওয়া হলো, তবে আমি জানি ও আমাকেই বিয়ে করবে। সেদিনের মতো বিদায় নিলাম। তারপর প্রায়ই আভাকে কাজ করে দিতাম, এভাবে প্রায় 8 মাস ধরে আভাকে কাজ করে দিলাম। কিন্তু একদম কাজ করার সময় শোভা দেখে ফেলে। আমি মনে মনে ভাবলাম, যে করেই হোক শোভাকে থামাতে হবে যেন কাউকে এ কথাটা না বলে, তাহলে আভার বিয়ে ভেঙে যাবে। আমার মনে হয় শোভা বুঝবে, নিজের বোনের এত বড় সর্বনাশ ও করবে না। ওই দিনই রাতের বেলা সুযোগ বুঝে আমি শোভাকে ধরলাম যাতে ও কাউকে কিছু না বলে। যদিও শোভা তখন ক্লাস 6-এ পড়ত, কিন্তু ওর তখন ক্লাস 8-এ পড়ার কথা। 2 বছর ফেল করে 6-এ রয়ে গেছে। সেদিন রাতে বাড়ির পিছনের রাস্তায় ওকে পেয়ে গেলাম। আমাকে দেখেই শোভা মুখ ঘুরিয়ে নিল, তবু আমি ওকে ডাকলাম, কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, শোভা, কথাটা কাউকে বলিসনি তো? শোভা হেসে বলল, আমি কি পাগল? কয়টা দিন পরেই আপুর বিয়ে, আমি কি ওর জীবন নষ্ট করে দিতে পারি? কিন্তু তোমাকে আমি ছাড়ব না, তোমার সাথে আমার একটা বোঝাপড়া আছে। আপুর বিয়েটা ভালো ভালো হয়ে যাক, তারপর আমি তোমার সাথে কথা বলবো। ভয় নেই, যা দেখেছি সে কথা আমি জীবনেও কাউকে বলবো না। কিন্তু সাবধান, ভবিষ্যতে আর কখনো আপুর দিকে হাত বাড়াবে না। শোভা বাড়ির দিকে চলে গেল, আমি পরম নিশ্চিন্ত হলাম, কিন্তু একটা বিষয় আমার মনের মধ্যে খচখচ করতে লাগল, শোভা আমাকে নিয়ে কি করতে চায়? আবার বিয়ের আমেজ কাটতে 10-12 দিন চলে গেল। সবাই ব্যস্ত, বাড়িতে নতুন মেহমানদের আনাগোনা, এসব কারণে আমি একটু নিজেকে আড়াল করে রাখলাম। তারপর একদিন দুপুরবেলা শোভা আমাদের বাসায় এসে এক ফাঁকে আমাকে একা পেয়ে বলল, মামা, বিকেলে এসো, কথা আছে। বিকেলে শোভাদের বাসায় গিয়ে দেখি বাড়ি প্রায় ফাঁকা, কেউ নেই। সবগুলো ঘরের দরজা বাইরে থেকে বন্ধ, কেবল শোভার ঘরটাই খোলা। এগিয়ে গিয়ে দেখি ঘর গোছাচ্ছে। আমি খুব করে একটা কাশি দিলাম, শোভা আমাকে ঘরের ভিতরে যেতে বলল। আমি জানতে চাইলাম, আর সবাই কোথায়? শোভা জানালো, নীরাকে নিয়ে নানা আর নানি বাজারে কেনাকাটা করতে গেছে, শোভা বাসায় একা। আমি এগিয়ে গিয়ে বললাম, কি বলবি তাড়াতাড়ি বল, আমি খুব টেনশনে আছি। শোভা একটা রহস্যময় হাসি দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো, দুজনের মধ্যে মাত্র ইঞ্চিখানেক দূর। শোভা বলল, না মামা, তেমন সাংঘাতিক কিছু বলবো না, তার আগে বলো তো আমি দেখতে কেমন? আমি একটা ঢোক গিলে বললাম, কেন, ভালোই তো, তোকে আমার বেশ ভালোই লাগে, তুই খুব ভালো মেয়ে। হঠাৎ উত্তেজিত হয়ে উঠল শোভা, মিথ্যুক কোথাকার, তোমরা সবাই মিথ্যে কথা বলো। আমার মা বাবা, বোনেরা, তুমি সবাই মিথ্যে কথা বলো। আমি জানি আমি দেখতে কেমন। কেউ আমাকে পছন্দ করে না, সবাই আমাকে আড়ালে বিশ্রী সব নাম ধরে ডাকে। এই দেখো, বাবা মা নীরাকে বাজারে নিয়ে গেল, আমাকে নিল না, কেন? আমি কি এসব বুঝি না?
আমি সব্বাইকে চিনি। কিন্তু আমার কি করার আছে বলো? বিধাতা আমাকে এরকম বানিয়েছে। আমার কি দোষ? ফুপিয়ে কাঁদিতে লাগল শোভা। কথা বলতে বলতে পিছিয়ে গিয়ে খাটের উপরে বসে পড়েছে ও। আমি হতভম্ব হয়ে গেলাম, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। শোভা চুপ মুছতে মুছতে বলল, আমি জানি কেউ আমাকে বিয়ে করবে না, সারা জীবন আমাকে একা একা থাকতে হবে। কেন? কি নেই আমার? আভার মতো আমিও একটা মেয়ে, আভার যা যা আছে আমারও সব আছে। কিন্তু তুমি আভাকে কাজ করে দিয়েছ। আমার দিকে তো ফিরেও তাকাও না। আমি জানি তুমি আমাকে একটুও পছন্দ করো না, এখন মিথ্যে কথা বলছ। আমি এগিয়ে গিয়ে ওর মুখটা ধরলাম। ওর চোখ মুছে দিয়ে বললাম, না না শোভা, তুই জানিস না আমি তোকেও খুব পছন্দ করি। ফোপাতে ফোপাতে শোভা বলল, ঠিক আছে, যদি তুমি আমাকে পছন্দই করো তাহলে এখন একটু কাজ করে দাও। তাহলেই বুঝব সত্যি তুমি আমাকে পছন্দ করো। আমি খুব বিব্রত বোধ করছিলাম, কি বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। শোভা ওর মোটা মোটা দুই হাতে আমার দুই হাত শক্ত করে ধরল, মনে হচ্ছিল আমার হাত দুটি পিষে ফেলবে। দাও না মামা, সেদিন আভাকে যেভাবে কাজ করে দিয়েছিলে সেভাবে আমাকেও একটু কাজ করে দাও। আমার দুনিয়া বদলে গেল। আমার মনে হলো আমার সামনে বসা শোভা শুধুই একটা মেয়ে, একটা কাজ করে দেওয়ার যন্ত্র। দিন গড়ালো, এরই মধ্যে ঘটনা দুর্ঘটনাও ঘটে গেল। শোভার সাথে আমার সম্পর্ক বেশ শিথিল হয়ে এসেছিল, তাছাড়া নানান পারিপার্শ্বিক চাপে মেয়েটা হতাশ হয়ে পড়েছিল। ফলে হঠাৎ করেই ও নিজেকে শেষ করে বসল। তারপর চলে গেল বেশ কিছুদিন। ইতিমধ্যে ওই বাড়ির ছোট মেয়ে নীরার সাথে আমার গোপন একটা সম্পর্ক গড়ে উঠেছিল। তখন নীরার বয়স অনেক কম ছিল, কাজ করে দেওয়ার যোগ্য হয়ে ওঠেনি। শুধু উপর দিয়ে কাজ চলত। এরই মধ্যে ঘটে গেল অন্য এক ঘটনা। নীরার সাথে আমার আরও ঘটনা আছে, সেটা পরে বলবো, তার আগে বিশেষ ঘটনাটা বলি। একদিন নানি আমাদের বাসায় এসে আমার আম্মাকে অনুরোধ করল যে আমাকে উনাদের বাসায় কয়েকটা রাত কাটানোর অনুমতি দিতে হবে। কারণটা অতি সাধারণ, শিক্ষকদের একটা 5 দিনের ওয়ার্কশপ হবে ঢাকায়, নানাকে সেই ওয়ার্কশপে অংশ নিতে ঢাকা যেতে হবে। সেখান থেকে নানা যাবেন আবার শ্বশুরবাড়ি। আভা তখন 8 মাসের, তাই ওকে নিয়ে আসবেন। আভা অবশ্য বলেছিল বাচ্চাটা নাকি আমার। বাড়িতে নানি এবং নীরা ছাড়া কোনো পুরুষ মানুষ নেই, তাই রাতে নিরাপত্তার জন্য একজন পুরুষ থাকা দরকার। তাছাড়া নানির খুব ভূতের ভয় আছে, রাতে একা থাকতে খুব ভয় পায়। সেজন্যে আমি যদি ওই কয়টা রাত নানির বাসায় কাটাই তাহলে খুব সুবিধা হয়। আমার আম্মা নানির অসহায়ত্বের কথা ভেবে রাজি হয়ে গেলেন। সেদিন বিকেল থেকেই আকাশে মেঘের আনাগোনা শুরু হয়ে গেল এবং সন্ধ্যার অনেক আগেই চারিদিক অন্ধকার হয়ে গেল। সন্ধ্যার পরপরই টিপটিপ বৃষ্টি শুরু হল। আম্মা বললেন, বৃষ্টি বাড়তে পারে, তুমি এখনই চলে যাও। আমি আভাদের বাড়ি গিয়ে দেখলাম সবগুলো দরজা জানালা বন্ধ। আমি দরজার কড়া নেড়ে নানিকে দরজা খুলতে বললাম। নানিকে খুব ফ্রেশ দেখাচ্ছিল, মনে হয় সন্ধ্যার পর গোসল করেছে। শুনেছি নানির খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল, তখন তার বয়স মাত্র 15, আর 16তে আভার জন্ম। সে হিসেবে নানির বয়স তখন 34-35-এর বেশি নয়। 3 মেয়ের মা হওয়া সত্ত্বেও যে কোনো পুরুষের মনে আগুন জ্বালানোর মতো সম্পদ তার ছিল। নানিকে লাল পাড়ওয়ালা সবুজ শাড়িতে সুন্দর লাগছিল। সেই সাথে নানির ঘন কালো কোকড়ানো চুলে বাড়তি আকর্ষণ যোগাচ্ছিল। সত্যি কথা বলতে কি, হঠাৎ করে নানিকে কাজ করে দেওয়ার খুব ইচ্ছা হলো আমার। এতদিন এই পরিবারের সাথে আমার উঠাবসা, কিন্তু এর আগে কোনোদিন নানিকে এমনভাবে দেখিনি আমি। আমি সবকিছু ভুলে নানির দিকে অপলক তাকিয়ে থাকলাম কয়েক সেকেন্ড। নানি সেটা খেয়াল করল এবং ঠাট্টা করে বলল, কি নানা, অমন করে তাকিয়ে আছিস কেন? বিমরতি ধরল নাকি তোর আবার? আমি লজ্জা পেলাম, হেসে ভিতরে ঢুকলাম। তখন 8:30 বাজে, নীরা ওর রুমে পড়ছিল, আমি আর নানি টিভি দেখছিলাম, একটা প্রেমের নাটক হচ্ছিল। নাটকটা আমার খুব ভালো লাগছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, টিনের চালে বৃষ্টির শব্দের জন্য টিভির শব্দ তেমন শোনা যাচ্ছিল না। নানি আমার সাথে ইয়ার্কি করে বলল, কি নানা, এত মন দিয়ে প্রেমের নাটক দেখছিস, আছে নাকি কেউ তোর মনের মানুষ, ভালোবাসিস কাউকে? আমি মাথা নেড়ে হেসে বললাম, না নানি, এখনো তেমন কাউকে পাইনি, থাকলে তো তোমাকে বলবই। নানি হেসে বলল, বলিস কি নানা, তোর মতন এমন হ্যান্ডসাম ছেলের লাভার নেই, মেয়েরা তোকে পেলে তো গিলে খাওয়ার কথা। এই তো বয়স, এখন না হলে আর কবে হবে? এখনই তো চুরি করে মধু খাওয়ার সময়। এ কথা বলে নানি খিলখিল করে হাসতে লাগল। নানির আচার আচরণ আমার কাছে খুব রহস্যজনক মনে হলো, অন্য দিনের তুলনায় নানিকে আজ অন্যরকম লাগছিল।
এরই মধ্যে নীরা এসে বলল যে ওর খুব ঘুম পাচ্ছে, খাবার চাইল। নানি ওকে টেবিল থেকে খাবার নিয়ে খেয়ে শুয়ে পড়তে বলল। আমি মনে মনে বললাম, এই সময়টাই তো আমি চাইছিলাম। আমি বললাম, 3 মেয়েকে কাজ করে দিয়েছি, বাকি আছে শুধু মা, এখন সেটাও পূরণ হয়ে যাবে।